হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তুমি সবাই ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা শোনো, তাহলে তোমরা কি এই যে তোমাদের সিআর আমাকে গতকাল ফোন দিছিল যে কি বুধবার পরীক্ষা দিবা নাকি শুক্রবার পরীক্ষা দিবা? স্যার আমরা বুধবারে স্যার। বুধবার ঠিক করছি স্যার লাস্ট। হ্যাঁ, স্যার স্যার বুধবারে বুধবারেই স্যার। স্যার। বুধবারে না? জি জি স্যার। স্যার। বুধবার কয়টায়? স্যার আড়াইটা। আড়াইটায়? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে বুধবার আড়াইটায়। জি স্যার। মানে সকালে তো স্যার আর কি ফাঁকা টাইম তো নাই স্যার আর কি আমাদের একদম 9টা থেকে 1টা পর্যন্তই ফুল হ্যাঁ, কভার। তোমরা তো অনেক ব্যস্ত, ঠিক আছে, তোমরা তো অনেক ব্যস্ত। স্যার কোয়েশ্চেন প্যাটার্নটা স্যার কি হবে স্যার? একটা চ্যাপ্টারের উপর পরীক্ষা দিবা, আবার কোশ্চেন প্যাটার্ন কি হবে এত কিছু জিজ্ঞেস করো? হ্যাঁ, কয়টা স্লাইড, ওখানে কয়টা স্লাইড ছিল? অল্প না কয়টা স্যার, মানে স্লাইডই তো। ফর্মে হবে, এমসিকিউ হবে, রিটেন হবে, মানে কোনটা হবে এটা জানলে যে ভালো। যে এরকমই হোক, পরীক্ষা তো পরীক্ষাই, তাই না? তোমাদের সেরকম প্রস্তুত থাকতে হবে যে হ্যাঁ যাই হোক আমি আমাকে পারতে হবে, তাই না? আর ওর সেরকম কিছু হবে না, ওই দুই চারটা ছোট কোশ্চেন থাকবে আর কি। হুম। মানে একটা ক্লাসেস নিতে হবে তাই নেওয়া, ঠিক আছে? স্যার সিলেবাস কি একটা সিলেক্ট থাকবে না দুইটা স্যার? এই কি অবস্থা স্যার তোমার? শুধুমাত্র সিয়া তোমার সাথে কথা বলো, তোমাদের বলে নাই? স্যার মানে পোস্ট দেওয়া হয়েছে স্যার, ওই যে প্রেশার মেজারমেন্ট আর কি স্যার এটা। হ্যাঁ, ওই চ্যাপ্টারটা প্রেশারমেন্ট চ্যাপ্টারের উপরে, তাহলে প্রেশার মেজারমেন্ট চ্যাপ্টারের উপরে বুধবার দিন, তাই না? জি স্যার, দুপুর আড়াইটায় স্যার। ওয়েডনেসডে 2:30 PM, তাই তো? জি PT1 প্রেশার মেজারমেন্ট। ঠিক আছে, জি স্যার। তাহলে আমি এমএস টিমসে তোমাদের ওই অ্যাসাইনমেন্ট পোস্ট করে দিব, টাইম দিয়ে দিব, সেই টাইমের মধ্যে সবাই সাবমিট করবা। আচ্ছা, তোমাদের কোন ছেলেটা যেন এমএস টিমসে এখনো ঢুকতে পারে নাই, তোমাদের না অবশ্য যে তোমাদের সিনিয়র ভাই আছো? স্যার জি স্যার। কি তোমার রোল নাম্বার কত? স্যার 0910 এই 109। দাঁড়ো 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 দাঁড়ো। আমি একটু নোট ডাউন করি, হ্যাঁ। হ্যাঁ, বলো বলো। স্যার আমি রিকোয়েস্ট পাঠাইছি। আবার তুমি বলো, রোল নাম্বার বলো। 0910 10 109। 109 0910 109, না? জি আচ্ছা স্যার আচ্ছা, জি স্যার। তোমাকে এখনো যোগ করা হয় নাই না? আমি রিকোয়েস্ট পাঠাইছি স্যার আপনার মানে। পাঠাইছো, আমি সেদিন খুঁজে পাইলাম না, তুমি ই করার পরে খুঁজে পাই। এই এসএমএস করছিলে নাকি কি পাঠিয়েছো? না ওই স্যার ওই টিমসে? ইমেইল পাঠাইছি রিকোয়েস্ট, হ্যাঁ। কি জানি, আমি টিমসে পাইনি। আচ্ছা যাই হোক, আমি পাইনি, হ্যাঁ। আমরা নতুন তো আসলে অনেক কিছুই পারি না এখনো, হ্যাঁ, আমি পাই নাই খুঁজে। আচ্ছা, তোমার এটা আমি অ্যাড করে দিব না, ME361, হ্যাঁ, যাতে তুমি ক্লাস টেস্টটা দিতে জি পারো। এমএস জি টিমসে ঢুকে তাহলে বুধবার নিয়ে জি আড়াইটা, ওই যে একটা টাইম দেওয়া থাকবে, কিন্তু ওই টাইমের পরে কিন্তু পারবে না। জি স্যার জি। ওকে, ঠিক আছে, আমরা তাহলে ইয়ে মেজারমেন্ট অফ ফ্লো, হ্যাঁ, মেজারমেন্ট অফ ফ্লো। তাহলে মেজারমেন্ট অফ ফ্লো আমরা সেদিন বলেছিলাম যে ফ্লো মেজারমেন্টের প্রচলিত এগুলো হলো গিয়ে ভেঞ্চুরিমিটার, হ্যাঁ, ভেঞ্চুরিমিটার, অরিফিস মিটার, তারপরে ফ্লো নজল, আমি শর্টকাট লিখতেছি, ফ্লো নজল, তারপরে রোটামিটার, রোটামিটার, তারপরে হলো
পিটট টিউব। পিটট টিউব, এই পিটট টিউবটা আমরা আগে দেখে আসছি আগের চ্যাপ্টারে। তাহলে পিটট টিউবটা, এবং বলেছিলাম যে পিটট টিউবটা হলো গিয়ে the one of the most accurate measurement devices. অন্য ইলেকট্রনিক গ্যাজেট ইউজ করলেও এই পিটট টিউব দিয়ে আসলে এটার ক্যালিব্রেশনটা করা হয়। আচ্ছা, এই পিটট টিউবের পরে ফ্লো মেজারিং ডিভাইসের মধ্যে সেকেন্ড মোস্ট অ্যাকুরেট ডিভাইস হলো গিয়ে ভেঞ্চুরিমিটার। হ্যাঁ, ভেঞ্চুরিমিটার। ভেঞ্চুরি কেমন? ভেঞ্চুরিটা হলো গিয়ে এই যে এরকম একটা জিনিস, তাই না? এই আমার ফ্লো পাইপলাইন, এই আমার ফ্লো পাইপলাইন। তাহলে এটা হলো ইন, এটা হলো আউট। হ্যাঁ, পুরো একটা মাঝখানে এই ভেন্টুরিটা লাগাতে হবে। দিস ইজ আওয়ার ভেন্টুরি। তাহলে এই ভেন্টুরি মিটার ইজ কানেক্টেড ইন দ্য পাইপলাইন। হ্যাঁ, কানেক্টেড ইন দ্য পাইপলাইন ইন সিরিজ, মানে জাস্ট পাইপলাইনের সিরিজে লাগানো থাকে। এই ভেঞ্চুরি মিটারের তিনটা সেকশন থাকে। একটা হলো গিয়ে কনভার্জিং সেকশন, তারপর হলো একটা থ্রোট, তারপর হলো একটা ডাইভার্জিং সেকশন, সেদিন বলছি। এবং কনভার্জিং সেকশন হচ্ছে, ডাইভার্জিং সেকশনটা লম্বা হয়। The length of the diverging section is more than the length of the converging section. আচ্ছা, তাহলে এইখানে এটা প্রিন্সিপালটা হলো গিয়ে যে আমরা যদি এই যে এই ভেন্টুরি এবং পাইপের যে কানেক্টিং জোন, যেখানে ভেন্টুরিটা লাগানো হলো, হ্যাঁ, এখানে যদি আমরা একটা লাগাই, ম্যানোমিটার, আর এই যে থ্রোটে যদি ম্যানোমিটারটা কানেক্ট করি, দ্যাট ইজ এই ফ্লো ইনলেট এই পয়েন্টে আর এই থ্রোটের মাঝে যদি আমরা একটা ম্যানোমিটার কানেক্ট করি, তাহলে যেটা হয় যে এই যে যেহেতু কনভার্জিং সেকশন এরিয়া, থ্রোটে যেহেতু এরিয়া কমে যাচ্ছে, এরিয়া কমলে প্রেসার কমে না বাড়ে? স্যার প্রেসার কমে কমে যায়, তাই না? প্রেসার কমে যায়। তাহলে এই যে ফ্লোর যে আপস্ট্রিম প্রেসার, যে ভেন্চুরিতে ঢোকার আগে যে প্রেসারটা, সেটা থ্রোটে এসে কমে যাবে। হ্যাঁ, কমে যাবে। দ্যাট ইজ এই পয়েন্টের প্রেসারটা এই থ্রোটের প্রেসারের চেয়ে বেশি। দ্যাট মিনস এই কনভার্জিং সেকশনে আমাদের একটা প্রেসার ড্রপ হচ্ছে। হ্যাঁ, তাহলে এই প্রেসার ড্রপটা ধরে নিচ্ছি আমরা এইচ। এই কনভার্জিং সেকশনের প্রেসার ড্রপটা আমরা ধরে নিচ্ছি এই এইচ। এইচ এইচ। তাহলে এই এইচটা দিয়ে আমরা এই পাইপের ভিতর দিয়ে যে কি ফ্লো হচ্ছে, এই ফ্লো এর একটা মানে এইচ এম ধরো, ম্যানোমেট্রিক ফ্লুইডের ডিফ্লেকশন এইচ এম। তাহলে এই এইচ এম মানে ডিফ্লেকশন অফ ম্যানোমেট্রিক ফ্লুইড। হ্যাঁ, এই এইচ এম দিয়ে আমরা এই ফ্লো আর একটা মেজার পেতে পারি ভেন্টুরিতে। কিভাবে? এটা হলো গিয়ে এই যে ফর্মুলা, এই ফর্মুলা। তাহলে সিডি A2 1 minus beta 4 into times square root of 2 twice a delta P by rho। হ্যাঁ, এটা এটা বিভিন্ন রকম এক্সপ্রেশনে এটাই করা যায়। তাহলে এক্সপ্রেশনটাতে তোমার এক্সপ্রেশনটাতে যে জিনিসগুলো আছে, এই যে এইচ এম যেটা, এটাই হলো গিয়ে ডেল্টা পি। হ্যাঁ, ডেল্টা পি। ডেল্টা পি হলো গিয়ে মানে এটা হলো ডেল্টা পি। ঠিক আছে, মানে এটাই যদি হয়, এটাই ডেল্টা পি। মানে তোমার কনভার্জিং সেকশন থেকে ইয়ের মধ্যে যে কনভার্জিং সেকশন থেকে তোমার এই থ্রোটের মধ্যে মানে পাইপের ইনলেট, এই কনভার্জিং সেকশন শুরু থেকে থ্রোট পর্যন্ত যে প্রেসার ড্রপটা হচ্ছে, এটাই হলো
ডেল্টা পি, হ্যাঁ, তাহলে ডেল্টা পি হলো গামা এম এইচ এম, এটা ডেল্টা পি। তাহলে ডেল্টা পিটা আমরা পাবো ম্যানোমেট্রিক ডিফ্লেকশন থেকে। আর কি লাগে? এখানে আর কি লাগতেছে? তাহলে ডেল্টা পিটা আমরা জানলাম যে ম্যানোমেট্রিক ডিফ্লেকশন থেকে পেয়ে যাব, ম্যানোমেট্রিক ফ্লুইড গামা এম আর ডিফ্লেকশন হলো এইচ এম, তাহলে পেয়ে গেলাম। আর এই রোটা কি? রোটা হলো গিয়ে ফ্লোয়িং ফ্লুইডের ডেনসিটি। রোটা হলো ফ্লোয়িং ফ্লুইডের ডেনসিটি। তাহলে আমরা তো জানবো যে পাইপের ভিতর দিয়ে ওয়াটার যাচ্ছে না এয়ার যাচ্ছে না অন্য কিছু, গ্লিসারিন যাচ্ছে না পেট্রোল যাচ্ছে না ডিজেল যাচ্ছে। সো উই ক্যান ডিটারমিন দ্য রো। A2, A2টা হলো গিয়ে তোমার এই যে এই এরিয়াটা, থ্রোট এরিয়াটা মানে তোমার পাই বাই 4 ডি স্কয়ার, থ্রোট এরিয়া। হ্যাঁ, আর এই যে বিটা, বিটা বিটা হলো গিয়ে এই থ্রোট এরিয়া বাই পাইপ এরিয়া। হ্যাঁ, মানে সরি, থ্রোট ডায়ামিটার বাই পাইপ ডায়ামিটার, যাই হোক এরিয়া ডায়ামিটার সেম। হ্যাঁ, কারণ পাই 4 ডি স্কয়ার একই জিনিস। হ্যাঁ, তাহলে বিটা হলো গিয়ে এই যে ডায়ামিটার রেশিও অফ দি পাইপ মানে থ্রোট টু পাইপ এরিয়া। তাহলে এইটুকু জানলে তোমার এই ভেঞ্চুরিমিটার দিয়ে ফ্লোটা বের করা যাবে। তাহলে ভেঞ্চুরিমিটারের জন্য আমাদের কি কি লাগতেছে? তাহলে লাগতেছে হলো গিয়ে তোমার দেখো, তাহলে খেয়াল করে দেখো, মানে আমাদের লাগতেছে হলো গিয়ে ম্যানোমেট্রিক ফ্লুইডের স্পেসিফিক ওয়েট, ফ্লোয়িং ফ্লুইডের ডেনসিটি, তারপরে তোমার এই থ্রোট এরিয়া, ভেন্টিলেটর থ্রোট এরিয়া, দ্যাট ইজ ডি। হ্যাঁ, ডি। আর তোমার থ্রোট এরিয়া আর পাইপ এরিয়ার রেশিওটা মানে বিটা। হ্যাঁ, রেশিওটা বিটা। এই কয়েকটা জিনিস নিলে আমরা এই ম্যানোমেট্রিক ইয়ে থেকে, ভেন্টিলেটর থেকে ফ্লোটা বের করি। এখন একটা পার্টিকুলার সেট আপে আমি ফ্লো মেজার করতে চাই, তাহলে ওই সেট আপে কি ফ্লুইড ফ্লো করবে আমরা জানি, সো রোটা আমাদের নোন। ওইখানে আমরা যে ম্যানোমিটারটা লাগাবো ওইটাতে কোন ম্যানোমেট্রিক ফ্লুইডটা লাগাবো সেটা আমরা জানি, সো গামা এমটা নোন। হ্যাঁ, গামা এমটা নোন। যে পাইপে লাগাবো সেই পাইপটার ডায়ামিটারটা আমি জানি, সো ক্যাপিটাল ডি ইজ নোন। যে ভেঞ্চুরিটা লাগাবো সেটার থ্রোট ডায়ামিটারটা আমি জানি, সো এটাও নোন। তাহলে আমার সবকিছুই নোন। কি কি নোন? গামা এম, রো, ক্যাপিটাল ডি, স্মল ডি, এভরিথিং ইজ নোন। তাহলে অনলি থিং রিমেইনস টু বি ডিটারমিন্ড ইজ দি এই যে ডেল্টা পি এর, ডেল্টা পি ইকুয়ালস টু গামা এম এইচ এম। তাহলে অনলি থিং রিমেইনস টু বি ডিটারমিন্ড ইজ দি ম্যানোমেট্রিক ডিফ্লেকশন অ্যান্ড দ্য সিডি। সিডি এই জিনিসটা বের করবো। সিডিটা হলো কি, সিডিটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ। দিস ইজ কিউ অ্যাকচুয়াল ডিভাইডেড বাই কিউ আইডিয়াল বা থিওরিটিক্যাল। হ্যাঁ, মানে অ্যাকচুয়াল ফ্লো রেট থ্রু দ্য পাইপ আর থিওরিটিক্যাল ফ্লো রেট থ্রু দ্য তোমার পাইপ, এটার রেশিওটাকে বলা হয় হলো গিয়ে কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ। তো এই সিডিটাও তোমার একটা পার্টিকুলার ভেঞ্চুরের জন্য তোমার বিভিন্ন এক্সপেরিমেন্ট করে করে এই সিডিটাও আগে থেকে বের করা থাকে, এবং এই সিডিটা সাধারণত ভেঞ্চুরির ক্ষেত্রে হয় 0.95 থেকে 0.98। সিডিটা মোটামুটি মানে অ্যাকুরেসি, সিডিটা মেন করে হলো কি মোটামুটি একটা মেজারমেন্ট ডিভাইসের অ্যাকুরেসিটা। হ্যাঁ, অ্যাকুরেসিটা। তাহলে ভেঞ্চুরি ইজ ভেরি অ্যাকুরেট। হ্যাঁ, যেমন পিটোর টিউবের ক্ষেত্রে এটা হয় প্লাস মানে প্রায় 0.99। হ্যাঁ, পিটোর টিউবের ক্ষেত্রে দ্যাট ইজ পিটোর টিউব আরো অ্যাকুরেট। তো ভেঞ্চুরির ক্ষেত্রে এটা হলো গিয়ে 0.95 থেকে 0.98। সো সিডিটাও নো। হ্যাঁ, তাহলে ভেঞ্চুরির ক্ষেত্রে সিডিটাও নো। তাহলে সিডিটা যদি নোন থাকে, সিডিটা আসলে ওই ভেঞ্চুরির ইয়ে যে মানে ম্যানুফ্যাকচারার,
সে ম্যানুফ্যাকচারার বলে বলে দেয় যে আমার ভেঞ্চুরি মিটারের কোফিশিয়েন্ট অফ ডিসচার্জ হলো গিয়ে 0.96, ধরো এটা বলে দিব। হ্যাঁ, আর তুমি যদি একটা ভেঞ্চুরি মিটার বানাও তাহলে তুমি এটা এই কোফিশিয়েন্ট অফ ডিসচার্জটা বের করতে পারো কিভাবে? তুমি বের করতে পারো হলো গিয়ে কোনোভাবে অ্যাকচুয়াল ফ্লোটা মেজার করে। অ্যাকচুয়াল ফ্লোটা তুমি কিভাবে মেজার করতে পারো? তুমি ভেঞ্চুরি লাগিয়ে দিয়ে এই যে এইটা ওপেন করে দিলাম, তাই না, এই সাইডটা ওপেন করে দিলাম, ওপেন করে দিয়ে একটা বাকেটে তুমি ফ্লুইডটা কালেক্ট করলা, একটা স্টপ আছে, তুমি টাইম নিলা, তাই না? তাহলে এই ভলিউম ডিভাইডেড বাই টাইম, তুমি ফ্লো রেটটা জেনে গেলা। তাহলে এটা হলো অ্যাকচুয়াল ফ্লো রেট। আর তুমি ভেঞ্চুরির থিওরিটিক্যাল হিসাব থেকে পেলা হলো গিয়ে মানে থিওরিটিক্যাল ফ্লো রেট। তাহলে অ্যাকচুয়াল ফ্লো রেট আর থিওরিটিক্যাল ফ্লো রেটের রেশিও থেকে তুমি কোফিশিয়েন্ট অফ ডিসচার্জটা বের করতে পারবে যদি তুমি ভেঞ্চুরিটার ম্যানুফ্যাকচারার হও। আর যদি তুমি ভেঞ্চুরিটার ইউজার হও, দেন ইউ উইল নো দ্য কোফিশিয়েন্ট অফ ডিসচার্জ সিটি। হ্যাঁ, সিটি। তাহলে একটা পার্টিকুলার ভেঞ্চুরি মিটারের জন্য তাহলে এটা দিস এক্সপ্রেশন রিডিউস ডাউন টু দিস, লাইক দিস। হ্যাঁ, দিস। এবং যেহেতু সিটিটাও নোন, সো অ্যাকচুয়ালি কিউটা হয় হলো গিয়ে HM সাম কনস্ট্যান্ট, ধরো 0.9, এটাও আমার নোন। হ্যাঁ, এটাও আমার নোন। তাহলে শুধু ম্যানোমেট্রিক ডিফ্লেকশনটা জানলেই তুমি ফ্লোটা বের করবে, ম্যানোমেট্রিক ডিফ্লেকশনটা জানলেই তুমি ফ্লোটা বের করতে পারবে। ঠিক আছে? এই একই ঘটনা ট্রু হলো গিয়ে অরিফিসের জন্য। হ্যাঁ, অরিফিসের জন্য। তবে ভেঞ্চুরি আর অরিফিসের কনস্ট্রাকশনের মধ্যে ডিফারেন্স হলো গিয়ে যে ভেঞ্চুরিটা হলো গিয়ে একটা লম্বা জিনিস, তিনটা সেকশন, কনভার্জিং, থ্রোট, দেন ডাইভার্জিং। আর তোমার অরিফিসটা হলো গিয়ে জাস্ট একটা পাতলা, মানে তোমার পাতলা, এটাকে যদি তুমি এভাবে দেখো, ফ্রন্টে দেখো, অরিফিসটা হলো গিয়ে এরকম একটা সার্কুলার ডিস্ক। হ্যাঁ, সার্কুলার ডিস্ক উইথ অ্যান অরিফিস, উইথ অ্যান অরিফিস। তাহলে অরিফিসটা হলো গিয়ে একটা সিম্পল একটা সার্কুলার ডিস্ক উইথ এ হোল ইন ইট। এই হোলটাকেই বলা হচ্ছে অরিফিস। অরিফিস। তাহলে এই প্লেটটাও এরকম তোমার পাইপের মধ্যে, ওই যে যেমন ভেন্চুরি যেমন পাইপের দুটো অংশের মধ্যে লাগানো হলো, এরকম পাইপের দুটো অংশের মাঝখানে লাগানো হয়, সেরকম একইভাবে এই অরিফিস প্লেটটাকেও দুটা পাইপের মাঝখানে লাগিয়ে দেওয়া হয়। হ্যাঁ, তবে অরিফিসের ডায়াটা হতে হবে এই যে পাইপ লাইনের ডায়ার সমান। হ্যাঁ, অরিফিসের ডায়াটা হতে হবে, সরি, অরিফিস প্লেটের ডায়া, অরিফিস প্লেটের ডায়াটা হতে হবে পাইপ লাইনের ডায়ামিটারের সমান। আর অরিফিসের ডায়াটা যে কোনো রকম ডায়া হতে পারে। তাহলে এইখানে ওই এক্সপ্রেশন একই রকম, এটাই এই একই এক্সপ্রেশন, একই এক্সপ্রেশন। তাহলে এখানেও ওই যে আচ্ছা, এখানে এই অরিফিসের ক্ষেত্রে আমরা এটা লাগাবো কোথায়? তোমার এই ভেঞ্চুরি কি বলে ম্যানোমিটারটা লাগাবো ঠিক অরিফিসের আপ স্ট্রিমে কোন একটা পয়েন্টে। এই যে এটা হলো আমার অরিফিস। এটা হলো এই যে অরিফিসটা, এই যে অরিফিসটা। তাহলে অরিফিসের আপ স্ট্রিম সাইডে একটা পয়েন্ট থাকবে ভেঞ্চুরির, আর একটা পয়েন্ট অরিফিসের ডাউন স্ট্রিম সাইডের একটা পয়েন্ট এখানে, এখানে একটা পয়েন্ট। এই এভাবে ম্যানোমিটারটাকে কানেক্ট করতে হবে। হ্যাঁ, তাহলে এইভাবে ম্যানোমিটারটা কানেক্ট করলে এই যে যে রিফ্লেকশনটা দিবে, দিস ইজ মাই HM অথবা ওই এক্সপ্রেশনের ডেল্টা পি। মানে এই যে প্রেশার ড্রপ। হ্যাঁ, প্রেশার ড্রপ ফ্রম আপ স্ট্রিম, ফ্রম দি আপ স্ট্রিম অফ দ্য অরিফিস টু দ্য ডাউন স্ট্রিম অফ দি অরিফিস। এই যে আপ স্ট্রিম সাইডের পয়েন্টটা তো হলো গিয়ে যে কোনো একটা পয়েন্ট, ফ্লোয়ের পয়েন্ট। আর এই ডাউন স্ট্রিম সাইডের পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। এই ডাউন স্ট্রিম সাইডের পয়েন্টটাকে বলা হয় হলো গিয়ে ভেনা কন্ট্রাক্টা। হ্যাঁ, ভেনা কন্ট্রাক্টা। তাহলে এই অরিফিস প্লেটের ক্ষেত্রে আপ স্ট্রিম পয়েন্ট অফ ম্যানোমিটার কানেকশন, এটা যে কোনো একটা পয়েন্ট হতে পারে অরিফিসের আপ স্ট্রিম সাইডে। কিন্তু ডাউন স্ট্রিম সাইডের এই ম্যানোমিটারের এই পয়েন্টটা হতে হবে হলো গিয়ে ভেনা কন্ট্রাক্টর। ভেনা কন্ট্রাক্টরটা কি? ভেনা কন্ট্রাক্টরটা হলো গিয়ে যে ফ্লোটা এরকম হয়ে
এরকম হয়ে একটা জায়গায় গিয়ে মানে অরিফিস থেকে বের হয়ে একটা জায়গায় গিয়ে সে মিনিমাম কন্ট্রাকশন হয়, তারপর আবার ফ্লোটা এক্সপান্ড করা শুরু করে। হ্যাঁ, তাহলে এই যে পয়েন্টে গিয়ে মিনিমাম হয় কন্ট্রাকশন হয়, সেই পয়েন্টটাকে বলা হয় ভেনা কন্ট্রাক্টর, এবং সেই পয়েন্টই আসলে এই এটা তোমার এই ম্যানোমিটারটা কানেক্ট করতে হয়। তাহলে এখানেও আমাদের তাহলে ডেল্টা পি হলো গামা এম এইচ এম, মানে গামা এম হলো ম্যানোমেট্রিক ফ্লুইডের স্পেসিফিক ওয়েট, আর এইচ এম হলো ডিফ্লেকশন। আর এই যে এটা হলো গিয়ে তোমার ভেনা কন্ট্রাক্টর এরিয়া। আর এই যে বিটা, বিটা ইজ এগেন ডি বাই ডি। তাহলে ডি হলো গিয়ে এই যে এই ডিটা হলো অরিফিস ডায়া স্মল ডি, এই স্মল ডিটা হলো অরিফিস ডায়া, আর এই ক্যাপিটাল ডিটা হলো গিয়ে তোমার পাইপ ডায়া। এখানে একইভাবে তোমার ফর এ গিভেন সেট আপ আমরা জানি কি ধরনের ম্যানোমেট্রিক ফ্লুইড ইউজ করতেছি, আমরা জানি আমার ফ্লোয়িং ফ্লুইড কি, আমরা জানি অরিফিসের ডায়ামিটার কি, পাইপ ডায়ামিটার কি। হ্যাঁ, আমরা ভেনা কন্ট্রাক্টর ডায়ামিটারটাও বের করে নিব আগে থেকে করে ক্যালকুলেশন করে। আমরা সিডিটাও বের করে নিব হলো গিয়ে ওই যে তোমার ক্রুড মেথডে। কিভাবে ক্রুড মেথডটা কি? ক্রুড মেথড হলো গিয়ে ক্রুড মেথড কি, যে আমরা এটার সাথে একটা বাকেট কানেক্ট করব, নোন বাকেট, তারপর আমরা একটা স্টপওয়াচ নিব, স্টপওয়াচ নিব। তাহলে এখান থেকে আমরা এই ভলিওমেট্রিক ফ্লো রেটটা পেয়ে যাব। তাহলে এটা হলো আমার অ্যাকচুয়াল ফ্লো রেট। তাহলে অ্যাকচুয়াল ফ্লো রেট আর অরিফিসের ক্যালকুলেশন থেকে যে থিওরিটিক্যাল ফ্লো রেটটা পাবো, সে দুটোর রেশিও হলো কি আমার অরিফিসের কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ, সিডি ইকুয়ালস কিউ অ্যাকচুয়াল বাই কিউ আইডিয়াল। এবং অরিফিসের ক্ষেত্রে এটা হয় হলো গিয়ে তোমার সাধারণত 0.6 থেকে 0.65 অরিফিসের ক্ষেত্রে। দ্যাট ইজ অরিফিসের এটা খুব বেশি অ্যাকুরেট না, হ্যাঁ, এটা থিওরিটিক্যাল এটা। বাট আমরা যদি এটার কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জটা জানি, উই ক্যান গেট দ্য ফ্লো কোয়াইট অ্যাকুরেটলি। হ্যাঁ, যদি আমরা এই যে কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জটা বের করে ফেলতে পারি। তাহলে অরিফিসের ক্ষেত্রে এই কিউটা হবে হলো গিয়ে ওই যে কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ 0.66 অর সামথিং, দেন এই যে এইচ। ঠিক আছে, দ্যাট ইজ শুধু আমি ম্যানোমেট্রিক ডিফ্লেকশনটা জানলে আমি ফ্লোটা বের করতে পারি। একই ঘটনা নজলের ক্ষেত্রে। হ্যাঁ, নজলের ক্ষেত্রে তাহলে নজলটা হলো এই যে এরকম। তাহলে নজলটা এই যে পাইপের দুইটা পাইপের কানেকশন লাগাতে হবে, পাইপের কানেকশন লাগাতে হবে। এবং এখানেও তোমার ম্যানোমিটারটা ফিট করবা হলো যে নজলের আপ স্ট্রিমে কোথাও, আর নজলের ডাউন স্ট্রিমে কোথাও। তাহলে এখানেও প্রেসার ড্রপ হবে এবং সেম। হ্যাঁ, বাকি বাকি জিনিসগুলো সেম। এবং নজলের হলো গিয়ে তোমার এই যে তোমার কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ হলো গিয়ে মোটামুটি 9, হ্যাঁ, নজলে ফ্লো নজলে 0.9 নজলে। তো এইগুলোতে একটা জিনিস তোমরা খেয়াল করছো কিনা, প্রত্যেকটাতেই কিন্তু যেটা হচ্ছে যে প্রেসারটাকে, এই যে ফ্লো প্রেসার যেটা, হ্যাঁ, ফ্লো প্রেসার, এই ফ্লো প্রেসারের কারণেই কিন্তু ফ্লোটা হচ্ছে। হ্যাঁ, ফ্লোটা হচ্ছে প্রেসারের কারণে ফ্লোটা হচ্ছে, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই এই প্রেসারের কারণে ফ্লোটা হচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটাই ক্ষেত্রেই কিন্তু তোমার এই যে এই অবস্ট্রাকশন ইউজ করে, এই যে অবস্ট্রাকশন ইউজ করে মানে ফ্লো এরিয়া কমিয়ে দিয়ে, এই ফ্লো এরিয়া কমিয়ে দিয়ে এরকম অবস্ট্রাকশন ইউজ করে কিন্তু কি করা হচ্ছে, প্রেসার ড্রপ করা হচ্ছে, তাই না? তাহলে এই যে ইউজফুল প্রেসার যেটা, সেটা ড্রপ হয়ে যাচ্ছে, মানে এনার্জি লস হচ্ছে কিন্তু। এই জন্য এই ধরনের এই যে ভেঞ্চুরি, অরিফিস, নজল, এই ধরনের ফ্লো মিটারকে বলা হয় তোমার অবস্ট্রাকশন টাইপ মিটার। হ্যাঁ, অবস্ট্রাকশন টাইপ মিটার।
মানে আসলে প্রেসার লস করে মেজার করে, মানে ফ্লোর কিছু এনার্জি লস করে তারপরে মেজারমেন্টটা করা হয়। তাহলে দিস আর কল ফ্লো অবস্ট্রাকশন মিটারস। তিনটার মধ্যে কম্পারিজন আছে, যে ভেঞ্চুরি হলো গিয়ে মোর অ্যাকুরেট, হ্যাঁ, বাট ভেরি এক্সপেন্সিভ। ভেঞ্চুরি হলো অনেক এক্সপেন্সিভ, স্পেস রিকোয়ারমেন্ট আছে, লম্বা হবে, লম্বা, হ্যাঁ, সো স্পেস রিকোয়ারমেন্ট অনেক ভেঞ্চুরি, এক্সপেন্সিভ এবং স্পেস রিকোয়ারমেন্ট আছে। অরিফিস হলো ভেরি ইনএক্সপেন্সিভ, হ্যাঁ, বাট ইট ইজ সাসেপ্টেবল টু ইনঅ্যাকুরেট রেজাল্ট। ফ্লো নজল হলো ইন বিটুইন, হ্যাঁ। তাহলে এটা এটা অ্যাজ এ মেজারমেন্ট ইঞ্জিনিয়ার তোমাদের কিন্তু এইটা পড়তে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, মানে কোথায় কোনটা ইউজ করবে এটা জানতে হবে। এরপরে হলো এই যে রোটামিটার, হ্যাঁ, রোটামিটার, বা এটাকে অনেক অনেক সময় বলা হয় ফ্লট মিটার, হ্যাঁ, ফ্লট মিটার, মানে ফ্লট, এই যে ফ্লট, হ্যাঁ। তাহলে একটা এরকম একটা ফ্লট ইয়ের মধ্যে, ফ্লো এর মধ্যে ভাসতে থাকে, ফ্লোট করতে থাকে, এবং এটা সাধারণত ভার্টিক্যালি লাগানো থাকে ফ্লট মিটার। আমরা আমরা রোটামিটারটাই বেশি বলি, হ্যাঁ, ফ্লট মিটারটা কম বলা হয়, রোটামিটারটাই বেশি বলি। রোটামিটার বা ফ্লট মিটারটা কম বলা হয়, বাট বলা হয়, এই জন্য বললাম ফ্লট মিটার, হ্যাঁ, ফ্লট মিটার। তাহলে এই যে পাইপলাইনে লাগানো হয় এটাকে এইভাবে, পাইপলাইনে এইভাবে লাগানো হয়। লাগানো হলে যে ঘটনাটা ঘটে, যে ফ্লো যখন এখান থেকে যায়, তো ফ্লো তো ভেলোসিটির কারণে এটার একটা এনার্জি থাকে, হ্যাঁ, যেটাকে বলা হয় হলো গিয়ে তোমার এই যে তোমাদের যে একদিন আহ, ওই যে গাড়ির এটা দেখাচ্ছি না, যে একটা ফ্লুইড একটা সলিডে কিভাবে কতভাবে করতে পারে, তাই না, যে এই গাড়িটা এদিকে মুভ করতেছে বাতাসের এগেনস্টে, তাহলে এটা একটা রেজিস্ট্যান্স দিবে এটির মুভমেন্টের এগেনস্টে, ড্র্যাগ ফোর্স, আর এটার পারপেন্ডিকুলার ডিরেকশনে লিফট ফোর্স, তাই না। তাহলে ড্র্যাগ ফোর্স আর লিফট ফোর্স এই দুটো কাজেই করতে পারে হলো কি একটা ফ্লুইড। একটা ফ্লুইড একটা সলিডকে হয় মানে তার চলাচলে বাধা দিবে, অথবা তার সমান মানে তার পারপেন্ডিকুলার ডিরেকশনে লিফট করে দিবে। এখানে যেটা হচ্ছে, যে যখন এই ফ্লুইডটা ফ্লো করে, তখন এই ফ্লোট মিটারে, হ্যাঁ, এই ফ্লোট মিটারে একটা ড্র্যাগ ফোর্স ক্রিয়েট করে, হ্যাঁ, ড্র্যাগ ফোর্স ক্রিয়েট করে। তাহলে ড্র্যাগ ফোর্সের কারণে, এবং এই ড্র্যাগ ফোর্সটা ডিপেন্ড করে হলো এই ভেলোসিটির উপরে, মানে ভেলোসিটির স্কোয়ারের উপরে। তো ভেলোসিটি যত বেশি হবে, ভেলোসিটি যত বেশি হবে, ফোর্সটা তত বেশি হবে, হ্যাঁ, ফোর্সটা তত বেশি হবে। তাহলে এই ড্র্যাগ ফোর্সের কারণে এটা উপর উঠে যাবে, হ্যাঁ, এটা ড্র্যাগ ফোর্সের কারণে এটা উপর উঠে যাবে। তাহলে এইটার এই ভার্টিক্যাল ডিস্টেন্স ওয়াই, এই যে ওয়াই, এটা কতটুকু উপরে উঠবে, এটা যদি জিরো জিরো পজিশন হয়, তাহলে জিরো পজিশন থেকে এই ফ্লো ভেলোসিটির কারণে এটা যতটুকু উপরে উঠে যাবে, সেই উপরে উঠার মেজারমেন্ট থেকে উই ক্যান, এটা যদি ক্যালিব্রেট করা থাকে যে কতটুকু ফ্লো হলে, মানে আমরা এটাকে যে আবার স্টপওয়াচ দিয়ে স্টপওয়াচ আর দিয়ে বা অন্য কোনো ভেঞ্চুরি মিটার বা অরিফিস মিটার কোনো একটা কিছু দিয়ে অল্টারনেটিভ ফ্লো অ্যারেঞ্জমেন্ট দিয়ে আমরা ফ্লোটা মেজার করলাম, এবং দেখলাম কি পরিমাণ ফ্লোর জন্য এটা কতটুকু উঠে, তাই না। তাহলে এটা ক্যালিব্রেটেড হয়ে গেল। এরপর আমরা এটাকে যে কোনো জায়গায় লাগিয়ে এটার এই ডিস্টেন্স দেখে উই ক্যান ডিটারমিন দা ফ্লোর, ঠিক আছে। তাহলে এটাকে বলা হয় ফ্লট মিটার বা রোটা মিটার, অথবা ভ্যারিয়েবল এরিয়া মিটার, এই সব একই আর কি, একই নাম। মোর কমন হলো রোটা মিটার, হ্যাঁ, রোটা মিটার। অবশ্যই তোমাদের এটা বুঝতে হবে মেজারমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ইউজিং এ রোটা মিটার।
এরপর হলো টারবাইন ফ্লো মিটার। আচ্ছা, এইগুলো হলো একেবারে বেসিক। এই যে তোমার পিটর টিউব, ভেন্টুরি অরিফিস, ফ্লো নজল, রোটামিটার, এইগুলো হলো একদম বেসিক। মানে তোমাকে যদি কোথাও কেউ জিজ্ঞেস করে যে ফ্লো মেজারমেন্টের কয়েকটা ডিভাইসের নাম বলো, হ্যাঁ, অ্যাজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মানে তোমার একদম সাথে সাথে এই পাঁচটার নাম বলতে হবে। ঠিক আছে, পাঁচটার নাম বলতে পারতে হবে, এবং এইগুলোর এই যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো পারতে হবে। এটা একেবারে হাইলি এক্সপেক্টেড ফ্রম এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, মানে মেকানিক্যাল গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার। ঠিক আছে, কাজে এগুলো ভালো করে দেখবা। এই যে তোমার এই পাঁচটা, সেন্টিমিটার, অরিফিস মিটার, ফ্লো নজল, রোটামিটার, আর পিটর টিউব। এরপরে দেয়ার আর সাম স্পেশালাইজড মেজারিং ডিভাইসেস, যেগুলো বিভিন্ন মানে স্পেশাল কেসে ইউজ করা হয়, যেমন টারবাইন ফ্লো মিটার। টারবাইন ফ্লো মিটার, টারবাইন ফ্লো মিটার কি করে? টারবাইন ফ্লো মিটার অপারেটস অন দ্য প্রিন্সিপাল অফ টারবাইন, তাই না? টারবাইন, যে আমার এইখানে একটা এই যে ছোট্ট একটা এই টারবাইন রোটর থাকবে, হ্যাঁ, ছোট্ট একটা টারবাইন রোটর থাকবে, এবং তোমার এই টারবাইন রোটরটা কি হবে? টারবাইন রোটরটা হলো গিয়ে ওই ফ্লুইড পাইপলাইনে লাগিয়ে দিলে, ফ্লো পাইপলাইনে লাগিয়ে দিলে, যে ধরো এখান থেকে দেখা যাচ্ছে ফ্লো ডিরেকশন, তাহলে এই ফ্লো পাইপলাইনে লাগিয়ে দিলে এটা ডিউ টু টারবাইন কি করে? টারবাইন করে হলো গিয়ে ফ্লো এনার্জিটাকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। মেকানিক্যাল এনার্জিতে কিভাবে কনভার্ট করে? বাই রোটেশন অফ ইটস শ্যাফট, তাই না? রোটেশন অফ ইটস শ্যাফট। তাহলে টারবাইন করবে কি, ফ্লো থেকে এনার্জিটা নিয়ে রোটেট করা শুরু করবে। ঠিক আছে, রোটেট করা শুরু করবে। এখন আমরা যদি ওই যে ফ্লোটাকে আবার অল্টারনেটিভ কোনো কিছু দিয়ে ফ্লোটা মেজার করতে পারি, তাহলে আমরা দেখে রাখলাম যে কত ফ্লো হলে এই টারবাইনের কত আরপিএম হয়, তাই না? কত ফ্লো হলে এই টারবাইনের কত আরপিএম হয়। তাহলে ওই ইয়ে থেকে, আরপিএম থেকে, ডিপেন্ডিং অন ফ্লো, তোমার ডিপেন্ডিং অন দি আরপিএম, আমরা যদি দেখি এটা ক্যালকুলেট করে দেবে এই মেজারমেন্টে তোমার কত আরপিএম হলে কত ফ্লো হয়। তা আমরা ধরো এরকম একটা কাজ করি, হ্যাঁ, আরপিএম ভার্সাস ফ্লো। তাহলে পরবর্তীতে আমরা এই টারবাইনের আরপিএম জানলেই আরপিএম থেকে আমরা ফ্লো রেটটা বের করতে পারবো, আরপিএম জানলে আমরা ফ্লো রেটটা বের করতে পারবো। এটা একটা হতে পারে। অথবা কত ফ্লো হলে এই টারবাইন কি পরিমাণ টর্ক ইয়ে দেয়, মানে সে তো মেকানিক্যাল পাওয়ার দিবে, তাই না? মেকানিক্যাল পাওয়ার হলো টি ওমেগা। তাহলে একটা হলো স্পিড থেকে ধরা যেতে পারে, আরেকটা হলো টর্ক থেকে, যে কি পরিমাণ ফ্লো হলে এই টারবাইনটা শ্যাফটে কি পরিমাণ টর্ক দেয়। হ্যাঁ, সো এই টর্কের মেজারমেন্ট থেকেও আমরা ইয়ে এই ফ্লো এর মেজারমেন্টটা পেতে পারি। অথবা আমরা এই টারবাইনের সাথে যদি আমরা একটা ম্যাগনেটিক পিক আপ কয়েল লাগাই, হ্যাঁ, যেটা তোমার ধরো একটা ছোট্ট মোটর, মানে তোমার ম্যাগনেটিক কয়েল, ছোট্ট একটা মোটর লাগানো হলো, তাহলে এই এই ফ্লো এর জন্য এই এখানে যে মেকানিক্যাল ইয়েটা ক্রিয়েট হবে, মেকানিক্যাল এনার্জিটা টি ওমেগা, ওই মেকানিক্যাল এনার্জিটা এই ম্যাগনেটিক কয়েলটা পিক করবে, করে এখানে ইলেকট্রিক এনার্জি জেনারেট করবে, ইলেকট্রিসিটি জেনারেট করবে। তাহলে দ্যাট ইলেকট্রিসিটি ক্যান বি এ মেজারমেন্ট অফ এ ফ্লো, মেজারমেন্ট অফ ফ্লো। তাহলে এইভাবে এই টারবাইন ফ্লো মিটার দিয়েও আমরা ফ্লো মেজার করতে পারি। এখানে প্রাইমারি হলো গিয়ে, প্রাইমারি কনভার্সন হলো গিয়ে ফ্লো এনার্জি টু মেকানিক্যাল এনার্জি। হ্যাঁ, এটা হলো প্রাইমারি কনভার্সন, ফ্লো এনার্জিটাকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করছে। এরপরে মেকানিক্যাল এনার্জি থেকে আরপিএম থেকেও ফ্লোর রিডিং পাওয়া যেতে পারে, টর্ক থেকেও ফ্লোর রিডিং পাওয়া যেতে পারে, কারেন্ট থেকেও ফ্লোর রিডিংটা পাওয়া যেতে পারে। এটা ভেরি গুড অ্যাকুরেসি, particularly useful for low viscosity fluid, high viscosity fluid এর জন্য এটা এই তোমার এইটাও একটা মানে অবস্ট্রাকশন টাইপ মিটার। হ্যাঁ, প্রেসার ড্রপস, কারণ এখানেও অবস্ট্রাকশন আছে।
তাহলে অবশ্যই তোমার এই যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখতে হবে। পজিটিভ ডিসপ্লেসমেন্ট ফ্লো মিটার, তোমরা যদি ওই যে পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প পড়ে থাকো, পড়ার কথা পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প, তাহলে ওই একই ঘটনা পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প। পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প মানে কি, এ যেদিকে ডিসপ্লেস হবে সেদিকেই মানে এই প্লাঞ্জার বা ডিস্ক যেদিকে মুভ করবে সেদিকে ফ্লুইডটা ডিসপ্লেস করবে, ঠিক আছে, এটাকেই বলা হয় পজিটিভ ডিসপ্লেসমেন্ট। তাহলে প্লাঞ্জারটা যেদিকে মুভ করবে সেদিকে সে ফ্লুইডকে ডিসপ্লেস করবে। এখানে যেটা দেখানো হচ্ছে পজিটিভ ডিসপ্লেসমেন্টের ফ্লো মিটার, এইখানে এটাকে বলা হয় নিউটেটিং মোশন। হ্যাঁ, নিউটেটিং মোশন। নিউটেটিং মোশনটা কি? নিউটেটিং মোশনটা হলো কি অনেকটা আমরা যেটাকে বলি যে হেলে দুলে চলা আর কি। হ্যাঁ, যেমন এই যে তোমরা লাটিম লাটিম হ্যাঁ লাটিম, একটা লাটিম ঘুরতে দেখছো কিনা? হ্যাঁ, লাটিম ঘুরতে দেখছো কিনা? লাটিম যখন স্পিডে ঘুরতে থাকে তখন এভাবে ভার্টিক্যাল থাকে, তারপরে কিন্তু লাটিমের স্পিড যখন কমে যায়, মানে যখন বন্ধ হওয়ার সময় আসে, তখন কিন্তু লাটিম কি করে, এইভাবে 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 মানে মোচড় দিয়ে এইভাবে এইভাবে হ্যাঁ এইভাবে এইভাবে এই যে মোচড় দিয়ে ঘুরে 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 কিন্তু থেমে যায়। তাহলে ওই যে শেষের লো স্পিডের যে ইটা, ওই যে মোচড় দেওয়া মোশনটা, সেই মোশনটাকে বলা হয় নিউটেটিং মোশন। মানে দ্যাট ইজ মোশন যে যে তার নিজের এই যে এই অ্যাক্সিসেও ঘুরবে, আবার মানে তার একটা রোটেশনাল অ্যাক্সিস থাকবে, এবং রোটেশনাল অ্যাক্সিসটাও কিভাবে দেখাবো, মানে এই যে সে এটা এটা কিন্তু ঘুরতেছে, এই যে ঘুরতেছে। হ্যাঁ, এই ডিস্কটা কিন্তু ঘুরতেছে। হ্যাঁ, ডিস্কটা ঘুরতেছে, ঘোরার সাথে সাথে সে আসলে এই 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 মোশনটাও দিচ্ছে, ওই যে ঠিক লাটিমের মতো। হ্যাঁ, ঘোরার সাথে সাথে সে এই আঁকা বাঁকা মোশনটাও দিচ্ছে। এই ধরনের মোশনকে বলা হয় নিউটেটিং ডিস্ক। তাহলে এতে কি হচ্ছে, সে যখন এই এই যে এভাবে নেমে যাচ্ছে তখন ফ্লুইড এসে ঢুকতেছে এখান থেকে, আবার সে যখন এদিকে নেমে যাচ্ছে তখন ফ্লুইডটা এদিক থেকে বের হয়ে যাচ্ছে। সে যখন এখানে নামতেছে ফ্লুইড ঢুকতেছে, আবার সে যখন এখানে নামতেছে ফ্লুইড বের হয়ে যাচ্ছে। তাহলে এভাবে তোমার এই এই ফ্লুইড ফ্লোটা সে পজিটিভলি এই মানে মেজার করতে পারে যে পার সাইকেলে মানে একটা পার্টিকুলার আরপিএম এর জন্য এটা পার ইউনিট সাইকেলে কি পরিমাণ ফ্লুইড বের হবে, ইট ইজ ওয়েল নোন ফ্রম দি ডিজাইন। সো এভাবে এই ফ্লো মেজার করা যেতে পারে। এবং this meter is particularly important in the measurement of household or domestic water. ডোমেস্টিক যে ওয়াটার মিটার গুলো, হাউসহোল্ড or ডোমেস্টিক ওয়াটার মিটার গুলো এই প্রিন্সিপালেই চলে, নিউট্রেটিং ডিস্ক ফ্লো মিটার। আরেক ধরনের ফ্লো মিটার আছে, এই যে তোমার রোটারি ভেন ফ্লো মিটার। এটাও পজিটিভ ডিসপ্লেসমেন্ট টাইপ। এই রোটারি ভেন এটা একটা ঘুরতে থাকে, এবং এটার এই যে তোমার এখান থেকে ফ্লুইড এসে এদিক থেকে বের হয়ে যায়। হ্যাঁ, এটা একটা রোটারি ভেন টাইপ ফ্লো মিটার। ভোর্টেক্স ফ্লো মিটার, ভোর্টেক্স ফ্লো মিটারটা হলো গিয়ে তোমার একটা ফ্লুইড যখন একটা পার্টিকুলার ভেলোসিটি নিয়ে তোমরা একটা বডির উপর দিয়ে ফ্লো করে, হ্যাঁ, ওই বডিটা যদি তোমার প্লাফ বডি হয়, মানে ফ্রম দি fluid flow perspective over an object, from a fluid flow perspective over an object, all the objects can be classified into two classes.
একটা হলো ব্লাব বডি, একটা হলো স্ট্রিমলাইন বডি। হ্যাঁ, স্ট্রিমলাইন বডি। তাহলে এই যে কোনো মানে অবজেক্ট, পৃথিবীতে যত ধরনের অবজেক্ট আছে, এই অবজেক্ট গুলোকে ফ্লুইড ফ্লো পার্সপেক্টিভ থেকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো গিয়ে ব্লাফ বডি, একটা হলো স্ট্রিমলাইন বডি। হ্যাঁ, ব্লাফ বডিকে অনেক সময় তোমার ব্লান্ট বডিও বলে, এটা নট ভেরি কমন। আর স্ট্রিমলাইন বডিকে অনেক সময় এরোডাইনামিক বডি বলে। হ্যাঁ, এরোডাইনামিক, বাট স্ট্রিমলাইন বডি হলো মোর মানে তোমার কি বলবো, মোর কি বলবো, মানে স্ট্রিমলাইন বডিটা মোর অ্যাকুরেট হয়, কিন্তু সবগুলো অ্যাকুরেট, সবগুলোই বলা যায় অ্যারোডাইনামিক বডি, স্ট্রিমলাইন বডি, অথবা থিন বডি। হ্যাঁ, থিন বডি এরকম বলা হয়, বাট স্ট্রিমলাইন বডিটা হলো গিয়ে মোর অ্যাকুরেট। আর ব্লাফ বডি এটা হলো গিয়ে মোর অ্যাকুরেট। হ্যাঁ, বাট তুমি ব্লান্ট বলতে পারো, থিক বডি বলতে পারো। তাহলে থিক বডি, ব্লান্ট বডি, থিক বডি, ব্লান্ট বডি অথবা ব্লাফ বডি, এটা এক ধরনের বডি হতে পারে। আরেকটা হতে পারে স্ট্রিমলাইন বডি, অ্যারোডাইনামিক বডি বা থিন। হ্যাঁ, থিন বডি। তাহলে এই দুই ভাগে ভাগ করা যায়, এক দুই, এই দুইটা ক্লাসিফিকেশন। তো ফ্লো যখন একটা ব্লাফ বডির উপর দিয়ে যায়, হ্যাঁ, ব্লাফ বডি, তখন এই একটা সার্টেন ইয়েতে, ফ্রিকোয়েন্সিতে সে এই ভোর্টেক্স শেড করে। হ্যাঁ, ভোর্টেক্স শেড করে। এই ভোর্টেক্সটাকে বলা হয় ভন কারমান ভোর্টেক্স শেডিং। হ্যাঁ, ভন কারমান ভোর্টেক্স শেডিং। তাহলে ফ্লুইড যখনই একটা ব্লাব বডির উপর দিয়ে যায়, তাহলে এই যে এগুলো হলো ব্লাব বডি। হ্যাঁ, এগুলো একটা ব্লাব বডি। আমাদের হিউম্যান বডি যে ফ্লো, হ্যাঁ, এগুলো ফ্লো, এই ব্লাব বডি। মানে ফ্লো ডিরেকশনে যদি তোমার বড় একটা ক্রস সেকশন এরিয়া থাকে, প্রজেক্টেড এরিয়া থাকে, তাহলে এগুলো হলো ব্লাব বডি। আর স্ট্রিমলাইন বডি কি, যে ফ্লো যাচ্ছে আর এই যে একটা এয়ার ফল। হ্যাঁ, স্ট্রিমলাইন বডি। একটা ফ্ল্যাট প্লেট, একটা স্ট্রিমলাইন বডি। একটা চ্যাপ্টা গাড়ি, একটা বা স্পিড বোট। হ্যাঁ, স্ট্রিমলাইন বডি। তাহলে স্ট্রিমলাইন বডি হবে হলো গিয়ে ফ্লো ডিরেকশনে এটার লেন্থ বেশি, মানে প্রজেক্টেড এরিয়াটা মিনিমাম, প্রজেক্টেড এরিয়াটা কম। এগুলো হলো স্ট্রিমলাইন বডি। হ্যাঁ, স্ট্রিমলাইন বডি। আর এই যে এগুলো হলো ব্লাব বডি, ব্লাব বডি। তো ফ্লো যখন একটা ব্লাব বডির উপর দিয়ে যাবে, তাহলে এরকম ভন কারমান ভোর্টেক্স শেড করে। এবং এই ভন কারমান ভোর্টেক্স শেডিংটা, এই যে একটা হিসাব আছে, এর হিসাবটা হলো গিয়ে এই যে এরকম। ভোর্টেক্স শেডিং এর ফ্রিকোয়েন্সিটা হলো এরকম, স্ট্যান্ডার্ড নাম্বার ইন্টু ভি বাই ডি। তাহলে আমি যদি এই ভোর্টেক্স শেডিং এর ফ্রিকোয়েন্সিটা বের করতে পারি, দেন এই ফ্রিকোয়েন্সিটা যদি বের করতে পারি, দেন আই ক্যান ডিটারমিন দ্য ভেলোসিটি। ঠিক আছে? তাহলে এ সেন্সর টু ডিটেক্ট দ্য ভোর্টেক্স and to generate the impulse, and এখান থেকে আমরা উই ক্যান দ্য ভোর্টেক্স শেডিং ফ্রিকোয়েন্সিটা বের করা যাবে। তাহলে ভোর্টেক্স শেডিং ফ্রিকোয়েন্সি থেকে উই ক্যান জেনারেট দ্য ভেলোসিটি। ভেলোসিটি জানলে আমরা ফ্লোটা বের করতে পারবো। A bluff body is mounted across the flow meter book. তাহলে একটা ব্লাব বডি লাগানো হয় ফ্লোর ইতে ডিরেকশনে। তারপরে সেন্সর ইজ ইউজ টু ডিটেক্ট দ্য ভোর্টেক্স ফ্রিকোয়েন্সি। আর সিগন্যাল অ্যাপ্লিকেশন কন্ডিশনিং স্টেজ তো থাকবেই। তারপর এখান থেকে এখানে ফ্লো ভেলোসিটিটা বের করা যায়। আলট্রাসোনিক ফ্লোমিটার, আলট্রাসোনিক ফ্লোমিটারটা ইউজ করা হয় হলো গিয়ে যে তোমার আলট্রাসাউন্ড ইউজ করা হয়। হ্যাঁ, আলট্রাসাউন্ড,
আল্ট্রাসাউন্ড মানে কি, যে ভেরি আলট্রা হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড, হ্যাঁ, আলট্রা হাই ফ্রিকোয়েন্সি। তাহলে আলট্রা হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড, আল্ট্রাসাউন্ড ইউজ করা হয়। তাহলে আল্ট্রাসাউন্ড ইউজ করলে আল্ট্রাসাউন্ডের এটার এটার প্রিন্সিপালটা হলো গিয়ে যে এখানে একটা ট্রান্সসিভার ইউজ করা হয়, হ্যাঁ, ট্রান্সসিভার ইউজ করা হয়। ট্রান্সসিভারটা করে কি, এই যে পাইপলাইনের একদিকে তোমার পাইপলাইনের একদিকে একটা আল্ট্রাসাউন্ড ট্রান্সমিট করলে মানে আল্ট্রাসাউন্ড ট্রান্সমিট করে, সেই আল্ট্রাসাউন্ডটা পাইপের অপর দিকে করে বাধাপ্রাপ্ত হয়ে তারপরে ফিরে আসে, ফিরে এসে আরেকটা ডিটেক্টর থাকে, ওই আল্ট্রাসাউন্ডটা ফিরে আসাটা সে ডিটেক্ট করে। অ্যাকচুয়ালি ইন মেনি কেসেস এই ট্রান্সসিভার আর রিসিভারটা আসলে একই যন্ত্র, একসাথেই থাকে। ট্রান্সসিভার মানে ট্রান্সমিটার আর রিসিভার একসাথেই থাকে। সো এখান থেকে যখন ট্রান্সমিট করে সে জানে যে ট্রান্সমিট করা হয়েছে, আর যখন এখানে আসে সেটা রিসিভ করে, হ্যাঁ, রিসিভার। তাহলে ট্রান্সমিটার এবং রিসিভার ইনটু ওয়ান বক্স। সো কখন ট্রান্সমিট করতেছে টাইম অন, আর কখন রিসিভ করতেছে টাইম অফ। সো ডিউরেশন অফ ট্রাভেল ইনটু দ্য পাইপ, হ্যাঁ, সেটা সে জেনে গেল। এবং এই পাইপের ডায়ামিটারটা যদি আমরা জানি যে ডায়ামিটার ডি, তাহলে সে এই ডি পর্যন্ত গিয়ে আবার ডি মানে টোয়াইস ডি ডিস্টেন্সটা পার করতে তার কি পরিমাণ সময় লাগলো। এটা হলো কি যখন ফ্লোটা স্ট্যান্ড স্টিল থাকে। আর ফ্লোটা যদি স্ট্যান্ড স্টিল না থাকে, তাহলে ফ্লোটা যদি এদিকে থাকে ফ্লো ডিরেকশনে, তাহলে এটা কি হবে, এই সিগন্যালটা গিয়ে ফ্লোর সাথে ট্রান্সমিট হয়ে, যে এটাকে বলা হয় ডপলার ইফেক্ট, ফ্লোর সাথে ট্রান্সমিট হয়ে সে একটু দূরে চলে যাবে, দূরে গিয়ে দেন আবার যখন ফেরার সময় হবে আর আবার দূরে গিয়ে দূরে সে রিসিভ হবে, হ্যাঁ। দ্যাট ইজ ফ্লোটা স্থির থাকলে সে যেমন এভাবে গিয়ে এভাবে চলে আসতো, কিন্তু ফ্লোটা থাকার কারণে সে একটু ড্রিফটেড হয়ে আবার ফেরার সময় আরেকটু ড্রিফটেড হয়ে ফিরতেছে, ঠিক আছে। এবং এই ড্রিফটটা ফ্লো ভেলোসিটি যত বেশি হবে, এই ড্রিফটের পরিমাণটা তত বেশি হবে, ভি যত বেশি হবে এই ড্রিফটের পরিমাণটা তত বেশি হবে। কাজে এভাবে এই টাইমিংটা ক্যালকুলেট করে, মানে টাইম কত বেশি লাগতেছে এই সিগন্যালটা ফিরে আসতে, সেটার উপর ডিপেন্ড করে এখানে এই ফ্লোটা মেজার করা যায়। দিস ইজ আল্ট্রাসনিক ফ্লো মিটার। এটার সুবিধাটা কি, এটার এই যে অন্যগুলোর চেয়ে এটার সুবিধাটা এই পর্যন্ত যা আমরা দেখছি সব কিন্তু অবস্ট্রাকশন মিটার, কিন্তু এইটা এই আল্ট্রাসনিক এটা কিন্তু কোনো অবস্ট্রাকশন করে না, এখানে কোনো অবস্ট্রাকশন নাই। এটা একেবারে অবস্ট্রাকশন ফ্রি একটা মিটার, বাট এটা খুব এক্সপেন্সিভ। ভেরি এক্সপেন্সিভ। হ্যাঁ, নো প্রেশার ড্রপ, ঠিক আছে, এটার অ্যাডভান্টেজ হলো নো প্রেশার ড্রপ, নন ইন্ট্রুসিভ। A Doppler shift is proportional to the sound velocity in fluid, which depends on pressure and মানে এই যে ডপলার শিফট যেটা, মানে আমি যেটা কি বললাম কি ড্রিফট, হ্যাঁ, ড্রিফট মানে ড্রিফট অর শিফট, ডপলার শিফট, হ্যাঁ, এই শিফটিংটা হলো গিয়ে ভেলোসিটির উপর ডিপেন্ড করে। ম্যাগনেটিক ফ্লোমিটারটা আসলে এটা তোমার এটা আসলে সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। এইটা হলো গিয়ে ফ্লোর মধ্যে যদি কোনো ম্যাগনেটিক পার্টিকেল থাকে সেই ক্ষেত্রেই এটা এই ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ইউজ করে এটা ফ্লোটা মেজার করতে পারে। বাট দ্য ফ্লুইড মাস্ট বি কন্ডাক্টিভ টাইপ, হ্যাঁ, ফ্লুইড মাস্ট বি কন্ডাক্টিভ টাইপ। পিটোরিস্টাটিক টিউব এটা আমাদের পড়া হয়ে গেছে, আমরা যে গত ইয়েতে দেখলাম। ভেরি ভেরি ফেমাস ফ্লো মেজারিং ডিভাইস, হ্যাঁ, হট ওয়ার অ্যানিমোমিটার।
হ্যাঁ, ভেরি ভেরি ফেমাস অ্যান্ড ভেরি ভেরি অ্যাকুরেট। হ্যাঁ, বাট রিমেম্বার এই হট ওয়্যার অ্যানিমোমিটারও কিন্তু ক্যালিব্রেট করা হয় এই পিটর টিউব ইউজ করে। হ্যাঁ, পিটর টিউব ইউজ করে। বাট তোমার হট ওয়্যার অ্যানিমোমিটারের প্রিন্সিপাল হলো গিয়ে টেম্পারেচার, যে এই যে একটা ওয়্যার আছে সেন্সর, এই ওয়্যারটার রেজিস্ট্যান্সটা এটা টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে। তাহলে প্রথমে এইখানে কি করা হয়, এখানে কিছু ইলেকট্রিসিটি ফ্লো করানো হয়। ইলেকট্রিসিটি ফ্লো করানো হলে এই ওয়্যারে হিট জেনারেট করে। এই ওয়্যারে হিট জেনারেট করলে এখানের উপর দিয়ে ফ্লোটা যখন যায়, এই ফ্লো এর উপর ডিপেন্ড করে এটার কুলিংটা হয়। হ্যাঁ, কুলিংটা হয়। তাহলে এটার কুলিং রেট মানে হিট রেটটা মানে আমরা ওইভাবে ক্যালিব্রেটেড একটা হিট রেট দিয়ে রাখা হয়, ক্যালিব্রেটেড হিট রেট, যে এটাতে কত হতে পারে। আর ডিপেন্ডিং অন দি ফ্লো ভেলোসিটি এটার কুলিং রেটটা হয়। তাহলে যত দ্য হায়ার দ্য ফ্লো, দ্য হায়ার উইল বি দ্য রেট অফ কুলিং। হ্যাঁ, তাহলে এখানে ওই কুলিং রেট থেকে এভাবে তোমার এই ইকুয়েশনের মাধ্যমে তোমার এই দিস ইজ নট দ্যাট সিম্পল, এটা হলো বেসিক প্রিন্সিপাল। বাট হট ওয়্যার অ্যানিমোমিটার অনেক সফিস্টিকেটেড একটা ইকুইপমেন্ট এবং অনেক এক্সপেন্সিভ একটা ইকুইপমেন্ট, বাট ভেরি ভেরি অ্যাকুরেট অ্যান্ড ভেরি ওয়াইডলি ইউজড একটা ফ্লো মেজারিং ইকুইপমেন্ট, হট ওয়্যার অ্যানিমোমিটার। তাহলে হট ওয়্যার অ্যানিমোমিটার works in the principle of cooling rate of a wire. Cooling rate of a wire. The wire is heated by supplying electricity at a constant rate electricity, so এটার টেম্পারেচারটা মোটামুটি কনস্ট্যান্ট থাকবে for a constant flow. But as the flow rate varies, the rate of cooling will vary, and the rate of cooling will indicate the rate of flow. লেজার ডপলার এফেক্ট, এটা একটা অপটিক্যাল মেজারমেন্ট মেথড। অপটিক্যাল মেজারমেন্ট মেথড। তাহলে এভাবে তোমার ফ্লোটা যখন হয়, এখানে তোমার কিছু এই যে এই পার্টটা একটু ম্যাগনিফাই করে দেখানো হলো। তোমার ফ্লোতে যখন তোমার এরকম একটা ডিটেক্টর মানে তোমার অপটিক্যাল ডিটেক্টর লাগানো হয়, অপটিক্যাল ডিটেক্টর লাগানো হয়, তখন সে করে কি, জানা থাকে, তাহলে এই যে তোমার ডি জেনে আমরা এই ডি এর মেজারমেন্ট থেকে ভেলোসিটিটা বের করতে পারি। থার্মাল ফ্লোমিটার, বাট এটা হলো মাস ফ্লোমিটার। হ্যাঁ, আমরা ফ্লোটা দুই ভাবে করতে পারি, তাই না? ভলিউমেট্রিক ফ্লো রেট, একটা হলো মাস ফ্লো রেট। হ্যাঁ, মাস ফ্লো রেট। তাহলে এখানে যেটা করা হয় যে একটা এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি টু দ্য ফ্লোয়িং ফ্লুইড is related with this equation. তাহলে এই ফ্লোয়িং ফ্লুইডের দুই পাশে টেম্পারেচার ডিফারেন্সটা মাপা হয়, আর কি পরিমাণ এনার্জি দেওয়া হলো সে এনার্জিটা মাপা হয়। তাহলে এই তোমার এবং ফ্লোয়িং ফ্লুইডের সিপিটা আমাদের জানা থাকে। তাহলে এই এনার্জি রেটকে টেম্পারেচার ডিফারেন্স দিয়ে ভাগ দিলে উই গেট দ্য মাস ফ্লো রেট। Flow meter calibration মানে any flow meter can be calibrated by using any other flow meter, or এটা হলো কি একটা ক্রুড মেথড। ক্রুড মেথড অফ ফ্লো মিটার ক্যালিব্রেশন। তাহলে যে কোনো মিটার আমরা ক্যালিব্রেট করার জন্য এইভাবে এই যে ফ্লো, এই যে আমার একটা ফ্লো ডিভাইস মানে ফ্লো অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ, আমাদের এটা হলো ফ্লো অ্যারেঞ্জমেন্ট। এই ফ্লো অ্যারেঞ্জমেন্টের সাথে আমরা একটা ফ্লো মিটার ক্যালিব্রেট করতে চাই। তাহলে ফ্লো মিটার ক্যালিব্রেট করতে চাইলে এই ফ্লো মিটারটা লাগানো হবে, আর
এই যে ফ্লোমিটার একটা জায়গা ওপেন করে দেওয়া হবে, ওপেন করে দিয়ে এই কিছু জিনিস কালেক্ট করা হবে, আর এই যে স্টপ ওয়াচ টাইমার এন্ড কন্ট্রোল। তাহলে এই যে কালেকশন আর স্টপ ওয়াচ থেকে উইল গেট দ্য ফ্লো মেজারমেন্ট, এবং এখানে আমরা যেটা পাবো এখান থেকে এটাকে ক্যালিব্রেট করতে পারবো। তাহলে এটা হলো ক্রুড মেথড অফ ফ্লোমিটার ক্যালিব্রেশন। হ্যাঁ, ফ্লোমিটার ক্যালিব্রেশন। ক্রুড মেথড কেন বলতেছি? তাহলে গুড মেথড কি? গুড মেথড হলো গিয়ে যে তুমি অনেক ধরনের তোমার ক্যালিব্রেটিং, হ্যাঁ, ফ্লোমিটার ক্যালিব্রেটিং ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়। So you feed that flow meter calibrating instrument in line with the to be calibrated meter. So এই calibrating instrument একটা রিডিং দেবে আর এই মিটার একটা রিডিং দেবে। তাহলে এই দুটো কম্পেয়ার করে ইউ ক্যান ক্যালিব্রেট দি মিটার। এটা হলো গিয়ে তোমার মানে রিকমেন্ডেড মেথড। তবে এই ক্যালিব্রেটেড ইকুইপমেন্ট গুলো, ক্যালিব্রেটেড ইনস্ট্রুমেন্ট গুলো ইজ টু মাচ এক্সপেন্সিভ, টু মাচ এক্সপেন্সিভ, and they require periodic certification. তুমি একটা ক্যালিব্রেটিং ইকুইপমেন্ট তুমি হয়তো 2, 3, 4, 5 বছরের জন্য পাবা। হ্যাঁ, 2, 3, 4, 5 বছর। এই 2, 3, 4, 5 বছর পর কিন্তু তোমার এটাকে আবার রিসার্টিফাই করতে হবে যে হ্যাঁ এটা এখনো ক্যালিব্রেট করতে পারবে কিনা, এটা এখনো অ্যাকুরেট আছে কিনা। হ্যাঁ, সো এই সার্টিফিকেশন প্রসেসটাও খুব এক্সপেন্সিভ। সো ক্যালিব্রেটিং ইকুইপমেন্ট গুলো আসলে খুব এক্সপেন্সিভ ইকুইপমেন্ট। তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? শুনছো কিছু নাকি ঘুমাইছো? স্যার শুনছি স্যার। শুনছো এবং সব বুঝে ফেলছো নাকি? স্যার এলডিএ পার্টটা স্যার শুনতে পারিনি স্যার, তখন একটু সাউন্ডের প্রবলেম করতেছিল। লেজার ডপলার, জি স্যার। এইখানে আসলে আমি তেমন কিছু বলিও নেই। হ্যাঁ, যে এইখানে যেটা হলো গিয়ে যে তোমার ফ্লোর মধ্যে, এই ফ্লোর মধ্যে তুমি এই এটা মানে একটা লাইট পাস করলে, লাইট পাস করে এই যে তোমার এটার এই যে ডিটেক্টরটা, মানে এই যে অপটিক্যাল ডিটেক্টর যেটা, এই অপটিক্যাল ডিটেক্টরটা অপটিক্যাল ডিটেক্টরটা যদি তুমি ফ্লোতে বসাও, বসিয়ে যদি মানে লাইট পাস করো, হ্যাঁ, লাইট পাস করালে এই অপটিক্যাল ডিটেক্টরে এরকম একটা এই যে এই জায়গাটা একটা ফ্রিঞ্জ ক্রিয়েট হবে। ফ্রিঞ্জ, যে ফ্রিঞ্জের এই যে এই ডিস্টেন্সটা যে ডি, হ্যাঁ ডি, এই ডিস্টেন্সটা ডিপেন্ড অন দি ফ্লো ভেলোসিটি। সো এই ফ্রিঞ্জ থেকে উই ক্যান গেট the measurement of a velocity, but most of the case এটা করা হয় কি এই যে এইভাবে সিগন্যাল প্রসেসিং দিয়ে ইলেকট্রিক্যালি এই জিনিসটা মেজার। তোমাদের আর কোনো কোশ্চেন আছে? তাহলে বুধবার দিন 2:30টায়। জি স্যার, ইনশাআল্লাহ। জি স্যার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ওকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।